She has made us look smarter. She has made us stand taller. She has made us palatok. She has made us ছাত্রকুলি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। তো যেই সেন্টেন্সগুলো বলছিলাম এগুলো একসময় বলেছিলেন বাংলাদেশের বিখ্যাত ইংরেজি অধ্যাপক, স্পোকেন ইংলিশ এক্সপার্ট, ব্রিটিশ আমেরিকান উচ্চারণ পারদর্শী ওবায়দুল কাদের। আপনাদের অনেকেই মনে আছে তার সেই বিখ্যাত স্পোকেন ইংলিশের কথা। তিনি হাসিনাকে ইঙ্গিত করে এসব বলছিলেন হাসিনার গুণকীর্তন করবার জন্য। She has made us look smarter. She has made us look taller. তো ব্রিটিশ ইংলিশে আর বাদ দিয়ে উচ্চারণ করবার চেষ্টা করছিলেন, আর এই বাক্যগুলো তিনি বলেছিলেন তার নেত্রী পলাতক হাসিনার ব্যাপারে। হাসিনার সম্পর্কে তিনি এই কথাগুলো বলেছিলেন। আর ওবায়দুল কাদের গত 2-3 দিন থেকে আবার আলোচনায় এসেছেন বেশ ভালোভাবেই। ভারতের একটি অনলাইন পোর্টালে সাক্ষাৎকার দিয়েছিলেন, দি ওয়াল। সেই পোর্টালটিতে সাক্ষাৎকার দিয়েছিলেন, আর তার সেই সাক্ষাৎকার ছড়িয়ে পড়েছে পত্রিকায়, সোশ্যাল মিডিয়া, সব জায়গায়, আর এটি নিয়ে বেশ চর্চা হচ্ছে সারা দেশে। তো সেইখানে আমরা জানতে পেরেছি যে তিনি হাসিনা পালিয়ে যাওয়ার পর 5 আগস্ট সংসদ ভবন এলাকায় কোনো একটি বাসায় বাথরুমে 5 ঘন্টা আটকে ছিলেন, ওয়াশরুমে, তার ওয়াইফ সহ। সাক্ষাৎকারে তিনি সেটি বলেছেন। আর সেখানে ছাত্ররা তাকে খুঁজেও পেয়েছিল, আর খুঁজে পেয়ে তাকে পালিয়ে যেতে সাহায্য করেছিল। তার বর্ণনায় এটুকুই আমরা জানতে পেরেছি, যদিও এটি নিয়ে বেশ কথা আছে, অনেকেই সেটি বিশ্বাস করতে চাচ্ছেন না। কারণ তখন যে পরিস্থিতি ছিল, তাকে সামনে পেয়ে এই আন্দোলনকারী ছাত্ররা ছেড়ে দিল কিংবা গাড়িতে করে পার করে দিল ঢাকা শহরের বিভিন্ন চেকপোস্ট। ছাত্র জনতা যেখানে, বা আইনশৃঙ্খলা পরিস্থিতির লোকেরা, আর্মি পার্সোনেলরা যেখানে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন জায়গায় চেক করছিলেন, সেখানে তাকে নির্বিঘ্নে পালিয়ে যেতে দেওয়া হলো, ছাত্ররা সাহায্য করলো। এই কথাগুলো অনেকের কাছে বিশ্বাসযোগ্য হয়নি, বাট সাক্ষাৎকারে তিনি তেমনটি বলেছিলেন যে ছাত্ররা তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে। সো ওবায়দুল কাদের। আর থাম্বনেইলে আপনারা একটি ছবি দেখতে পাচ্ছেন, বাড়ি ঘর জ্বলছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তো প্রিয় দর্শক, এটি কিছুটা অপ্রাসঙ্গিক মনে হতে পারে সাময়িকভাবে, আপাত দৃষ্টিতে, বাট প্রসঙ্গ আছে একটি। সেই জন্য থাম্বনেইলে আমি এই আগুনে জ্বলতে থাকা বাড়ির ছবি দিয়েছি। এই ছবিটি আসলে আমাদের দেশের না, শ্রীলঙ্কার। 2022-এর 14 জুলাই শ্রীলঙ্কার রাষ্ট্রপতি যেদিন পালিয়ে গেলেন গোটাবায়ে রাজাপাকসে, শ্রীলঙ্কা ছেড়ে গণরোষের শিকার হয়ে ঠিক হাসিনার পরিণতি হয়েছিল তার, যেদিন শ্রীলঙ্কা ছেড়ে পালিয়ে গেলেন সিঙ্গাপুরে, এবং পদত্যাগ করেও যেতে পারেননি, পালিয়ে গিয়ে ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। আপনাদের অনেকেরই মনে থাকবার কথা, 2022-এর 14 জুলাই ঘটেছিল ঘটনাটি। প্রেসিডেন্টের যে প্রাসাদ আছে, সেই প্রাসাদ দখল করে নিয়েছিল শ্রীলঙ্কার নাগরিকেরা, ছাত্র জনতা, আন্দোলনকারীরা। প্রেসিডেন্সিয়াল প্যালেস যেটি ছিল সেটি দখল করে নিয়েছিল পুরোপুরি। আর হাজার হাজার ছবি, ভিডিও ছড়িয়ে পড়েছিল। সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে রাজাপাকসে পরিবারের হাই আপসরা, মন্ত্রী, এমপিরা, পদাধিকারীরা কলম্বোর রাস্তা রাস্তায় দৌড়াচ্ছে, আর ছাত্র জনতা, বিক্ষুব্ধ জনতা, আন্দোলনকারীরা তাদের ধাওয়া করছে পেছন থেকে। সেই ধাওয়া খেয়ে সেই রাজাপাকসেদের, সেই অভিজাতদের তথাকথিত, তাদের জামা কাপড় খুলে গিয়েছিল রাস্তায়। কারো হাত টাই খুলে গিয়েছে, কারো কোট খুলে গিয়েছে, কারো আন্ডারওয়্যার খুলে গিয়েছে। এই অবস্থায় কোনো রকমের মান সম্মান নিয়ে তারা পালিয়ে বাঁচবার চেষ্টা করছিলেন, গণরোষের হাত থেকে বাঁচবার জন্য। এই দৃশ্য আমরা দেখেছি 2022-এর 14 জুলাই। তো কেন যেন আমার তখন মনে হচ্ছিল যে আওয়ামী লীগের জন্য বোধহয় এমন একটি পরিণতি অপেক্ষা করছে। কারণ আওয়ামী লীগের পাপের ষোলকলা পূর্ণ হয়েছিল ততদিনে, এবং আমার ঠিক অনেক দিন ধরে মনে হচ্ছিল, এবং আমার দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়িয়েছিল এটি, যে কখন না আওয়ামী লীগের মন্ত্রী, এমপিরা আন্ডারওয়্যার খুলে রেখে ন্যাংটো হয়ে সম্পূর্ণ রাস্তায় দৌড়ায়, পাবলিক তাদেরকে পেছন থেকে তাড়া করে। তো আমি অনেকের সঙ্গে শেয়ারও করেছি, আমার কাছের মানুষদের সঙ্গে, যে আওয়ামী লীগের এরকম পরিণতি হবে। আসলে ঠিক তাই হয়েছে। বেশি দিন লাগেনি আমার প্রেডিকশনস কিংবা আমার সেই নাইট মেয়ার, দুঃস্বপ্ন বাস্তবে পরিণত হতে বেশি সময় লাগেনি। আর রাজাপাকসেদের কথা বলছিলাম, এই বিষয়টি আলোকপাত করি। ওবায়দুল কাদের প্রসঙ্গে আবার ফিরে আসবো। রাজাপাকসেরা বলতে গেলে 1.25 শতাব্দী শাসন করেছেন
শ্রীলঙ্কায়, রাজনীতিতে ছিলেন দাপটের সঙ্গে। 1930-এর দিকে বা 1920 দশকের শেষের দিকে, 25, 26, 27 বা 30-এর শুরুর দিকে রাজাপাকসেদের অফিসিয়ালি রাজনীতিতে আগমন। আর তখন ছিলেন টি.এ. রাজাপাকসে। আর তিনি শ্রীলঙ্কার স্বাধীনতা আন্দোলনের কিন্তু একজন নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন এবং পরবর্তীতে পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হয়েছিলেন ডি.এ. রাজাপাকসে। আর তার পরবর্তীতে তার ছেলেরা বিভিন্ন সময় শ্রীলঙ্কার ক্ষমতায় ছিলেন। 2005 থেকে 15 টানা 10 বছর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছিলেন মাহিন্দা রাজাপাকসে। পরবর্তীতে তিনি প্রধানমন্ত্রীও ছিলেন 1-2 দফা। তো তার ভাই গোটাবে রাজাপাকসে, তিনিও শ্রীলঙ্কার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ছিলেন। তাদের কাজনরা, চাচাতো ভাই, তারপর তাদের নেফিউরা, ভাগ্নে, ভাইস্তে, তারাও শ্রীলঙ্কার ক্ষমতায় ছিলেন বিভিন্ন সময়। অর্থাৎ রাজাপাকসে পরিবার শ্রীলঙ্কার ক্ষমতা একেবারে আষ্টে পৃষ্ঠে ধরে ফেলেছিলেন, ক্ষমতা আঁকড়ে ছিলেন 1.25 শতক বলতে গেলে প্রায়। তো 1.25 শতক পর, 1.25 শতাব্দী পর তাদের পরাজয় হয় 2022 সালে। আর তখন তারা ক্ষমতা ছাড়েন, পালিয়ে যেতে বাধ্য হন। যদিও এখন রাজাপাকসে পরিবারের 2-1 পার্লামেন্টে আছেন, তারা খুব লো প্রোফাইলে আছেন, তারা ওরকম কোনো ক্ষমতা এনজয় করছেন না বা পাওয়ার এক্সারসাইজ করতে পারছেন না আগের মতো। তো আর যে থাম্বনেইলের ছবির কথা বলছিলাম, সেই ছবিটি শ্রীলঙ্কার এমপি মন্ত্রীদের, রাজাপাকসে পরিবারের লোকদের বাড়ির ছবি, তাদের বাসস্থানের ছবি। বিক্ষুব্ধ জনতা তাদের বাড়িঘরে আগুন লাগিয়ে দিয়েছিল, সেই বাড়িগুলো আমরা পুড়তে দেখছি ছবিতে। আসলে সব দেশেই যেখানেই স্বৈরশাসন মাথাচাড়া দিয়ে উঠেছিল, যেখানেই গণমানুষের বিরুদ্ধে গিয়েছিল শাসকেরা, যেখানে শাসকেরা নিজেদেরকে অবিসংবাদিত নেতা মনে করেছিল, ভগবান মনে করেছিল, গড মনে করেছিল, সেখানে কিন্তু তাদের এই পরিণতি হয়েছে। সারা পৃথিবীতে বিভিন্ন দেশে সময়ে সময়ে, যুগে যুগে, কালে কালে আমরা কিন্তু এই দৃশ্য দেখেছি। আর উত্তরকালের শাসকেরা এটি মনে রাখবার চেষ্টা করেনি। এটি তাই আমরা ঘন ঘন বলে থাকি যে ইতিহাসের শিক্ষা সম্ভবত এই যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। আর সেই জন্যে পৃথিবীর বিভিন্ন দেশে স্বৈরশাসন মাথাচাড়া দিয়ে উঠেছে এবং তাদের চূড়ান্ত পরিণতিও হয়েছে। আবার ফিরে আসি আওয়ামী লীগ প্রসঙ্গে, শেখ হাসিনা প্রসঙ্গে। সো এই বিষয়ে বিস্তারিত বলবার প্রয়োজন নেই। শেখ হাসিনা কি করলেন গত 15-16 বছর, কিভাবে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেলেন, কিভাবে আমাদের শ্বাসরুদ্ধকর অবস্থায় রেখে দিলেন, কিভাবে তিনটি ভোট জালিয়াতি, জোট চুরি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আমাদের ভোটাধিকার কেড়ে নিলেন, দেশের টাকা বিদেশে পাচার করলেন, মেগা প্রজেক্টের নামে মেগা লুটপাট করলেন। এই সব কিছু আপনাদের জানা আছে। তো আমার নতুন করে এই বিষয়ে ফিরিস্তি দেবার দরকার নেই, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে। তো ধৈর্যচ্যুতি ঘটাতে চাচ্ছি না। তো যেই বিষয়ে আলোচনা, ওবায়দুল কাদের ইস্যু এই মুহূর্তে। তো ওবায়দুল কাদের অত্যন্ত দাপুটে নেতা ছিলেন, আওয়ামী লীগ ভাইয়াব ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন আওয়ামী লীগের, পাওয়ার এক্সারসাইজ করেছেন বিভিন্নভাবে সব জায়গায়, কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসিনাকে তোয়াজ করবার, হাসিনার মুসাইফি করবার, হাসিনার প্রশংসা করবার জন্যে এখনো ভাষানী ডিকশনারিতে যা তিনি ব্যবহার করেননি সময়ে সময়ে, চাটুকারিতার পরাকাষ্ঠা প্রদর্শন করেছিলেন। শুধু তিনি একা না, বাকি সবাই, সব আওয়ামী হাই আপস এটি করেছে। হাসিনার বন্দনা করেছে, হাসিনার নামে খুতবা পড়েছে তারা, এই মুসাহেবেরা, মেরুদণ্ডহীন চাটুকারেরা, নপুংসকেরা, আর পরিণতি তারা ভোগ করছে। তো সেই সংসদ ভবন থেকে 5 আগস্ট পরবর্তী দিনের শেষ অংশে তিনি যেরকমটি বলেছেন যে তিনি ওই জায়গা ত্যাগ করতে পেরেছিলেন, পালিয়ে গিয়ে পরবর্তীতে আত্মীয় স্বজনের বাসায় ছিলেন, 3 মাস দেশে থেকে 3 মাস পর পালিয়ে গিয়েছিলেন, এই কথাই তিনি বলেছেন। তো এখন এই যে পরিণতি, এই পরিণতি কিন্তু এখন যারা ক্ষমতা আসছি যাচ্ছি আসবো করছে, তাদের জন্য কিন্তু এই পরিণতি অপেক্ষা করছে। এখন হয়তো কেউ বলতে পারেন তাদের জন্য কেন এই পরিণতি অপেক্ষা করবে, তারা তো ক্ষমতায় যায়নি, গেলে পরে আমরা দেখবো তারা কেমন শাসন করেন। এমনও তো হতে পারে তারা খুব ভালো শাসন করবেন। হ্যাঁ, এরকম চিন্তা একটি সরল চিন্তা আমরা করতেই পারি, কিন্তু লক্ষণ কিন্তু তা বলছে না। এখন যা দেখছি আমরা, ক্ষমতায় যাবার আগে যে খাওয়া দাওয়া শুরু হয়েছে, যে স্টাইলে শক্তি প্রয়োগ, ভীতি প্রদর্শন, দখলদারিত্ব যা শুরু হয়েছে, তাতে ভবিষ্যতে কি হবে খুব মুশকিল হয়ে যাচ্ছে বলা। এবং আমি আবার দুঃস্বপ্ন দেখা শুরু করেছি, এবং কেন যেন আমার দুঃস্বপ্নগুলো ফলে যায়। শুধু এটিই না, আমি এই তো বলছিলাম আওয়ামী লীগের কথা, যে রাজাপাকসেদের পরিণতি তাদের বরণ করতে হয় কিনা।
আমি আরও অনেক বিষয়ে দুঃস্বপ্ন দেখেছি, কিভাবে যেন আমার দুঃস্বপ্নগুলো ফলে গিয়েছে পরবর্তীতে। তো কেউ আবার মনে করবেন না যে আমি একজন ভবিষ্যৎ বক্তা, না, আমার কোনো অলৌকিক ক্ষমতাও নেই, আমি খুবই সাধারণ মানুষ, একেবারে আমজনতার অংশ। সো তাই আমার কোনো অলৌকিক ক্ষমতা থাকবার কারণ নেই। বাট এটা কাকতালীয় ব্যাপার হতে পারে, কাকতালীয়ভাবে আমার অনেক দুঃস্বপ্ন ফলে গিয়েছে। তো আমি এখনও দুঃস্বপ্ন দেখছি, আগামী দিনে যারা বাংলাদেশের ক্ষমতায় আসার প্রত্যাশা রাখছেন তাদের কি পরিণতি হবে আমি কেন যেন আগেই দেখতে পাচ্ছি। কারণ তারা হাসিনার থেকে শিক্ষা নেননি, ইতিহাস থেকে তারা শিক্ষা নেননি। কারণ ওই যে আমরা জেনে গিয়েছি সে আপ্তবাক্যটি, ইতিহাসের শিক্ষা এই যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। তো সেই আশঙ্কাটা আমার মধ্যে আছে, সেই ভয়টি আমার মধ্যে আছে। তো আমার কেন যেন মনে হচ্ছে এইসব পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে, আগামী দিনের শাসকদের জন্য এইসব পরিণতি অপেক্ষা করছে। কিন্তু তারা যদি একটু রিফ্লেক্ট করেন পেছনে কি হয়েছে, কেন হয়েছে, এবং তারা নিজেরাই ছিলেন মৃতপ্রায়, ক্ষমতার কোথাও তারা ছিলেন না, তাদের জীবন বাঁচবার মতো অবস্থায় তারা ছিলেন না, মৃতপ্রায় ছিলেন, দলটিও মৃতপ্রায় হয়ে গিয়েছিল। তো এখন তারা যে অবস্থায় আছেন, কেন আছেন এরকম তো থাকবার কথা ছিল না। তারা দুঃস্বপ্ন এটা দেখেননি যে তারা আবার স্বাভাবিক হবেন, তাদের দল মিছিল করবে, তাদের দল সরকারকে হুমকি দেবে, তাদের দল ক্ষমতায় আসবার প্রত্যাশা রাখবে, এটি তাদের স্বপ্নেও ছিল না, বাট হয়ে গিয়েছে। আর এই জন্য তাদের কোনো ক্রেডিট নেই, অন্যেরা ঘটিয়ে দিয়েছে বিষয়টি। যদিও তারা লজ্জার মাথা খেয়ে বলবার চেষ্টা করছে আমরা করেছি, আমাদের দল এটা করেছে, আমাদের দল ওটা করেছে, 15-16 বছর ধরে আমরা গাছে পানি ঢেলেছি, তারা নাকি গাছে পানি ঢেলেছে। তা আমি বিষয়টি এইভাবে দেখি যে তারা আসলে মরা গাছে পানি ঢেলেছে, আর মরা গাছে পানি ঢাললে তো লাভ হয় না, ফল দেয় না কোনোটা। তো এই ছিল আসলে বিষয়টি। তো যাই হোক, যেভাবেই তারা আলোতে বেরিয়ে আসেন না কেন, তারা যদি এখন ভালো কাজ করেন, তাদের কাজকর্মের সঙ্গে জনগণের প্রত্যাশার মিল থাকে, তাহলে নিশ্চয়ই তারা ভালো থাকবেন, আমার দুঃস্বপ্ন সত্যি হবে না। আর যদি তা না ঘটে তাহলে তো তাই ঘটবে যা রাজাপাকসেদের সঙ্গে ঘটেছিল। কে ভেবেছিল এরকম দুর্দণ্ড প্রতাপে রাজাপাকসেরা যেভাবে 1.25 শতাব্দী শ্রীলঙ্কা শাসন করেছিলেন, তাদের কখনো পতন হবে? এরকম লজ্জাজনক পতন, পালিয়ে যেতে হবে, আন্ডারওয়্যারটা পর্যন্ত খুলে যাবে, লুঙ্গি খুলে রাস্তায় পড়ে যাবে, ধুতি প্যাচ লেগে যাবে। কে ভেবেছিল এটি? কেউ ভাবেনি, রাজাপাকসেরাও ভাবেনি, কিন্তু হয়েছিল তো। আর কেন হয়েছিল? এটি কোনো এমনি এমনি হয়ে যায়নি, তাদের অপকর্মের ফলস্বরূপ হয়েছিল। তারা উচ্চমাত্রায় দুর্নীতিতে লিপ্ত হয়েছিলেন, তারা হাসিনার মতো মেগা প্রজেক্ট করেছিলেন। কলম্বোর রাস্তাঘাট যদি আপনারা দেখেন কখনো, আজকাল ডিজিটালি দেখবার সুযোগ আছে, গিয়ে দেখতে হবে না, আমিও যাইনি আসলে। আমি দক্ষিণ এশিয়ার ভ্রমণ করেছি, কয়েকটি দেশে, দক্ষিণ পূর্ব এশিয়ায় ভ্রমণ করেছি, বাট আমার শ্রীলঙ্কা যাওয়া হয়নি। ভবিষ্যতে কোনোদিন যাওয়ার আশা রাখি। তো ডিজিটালিও আজকাল চাইলে আমরা দেখতে পারি, গুগল সাহায্য করতে পারে এই ব্যাপারে আমাদের। শ্রীলঙ্কার রাস্তাঘাট কলম্বোর বিশেষভাবে খুবই চকচকে, অ্যাডভান্স কান্ট্রির মতো মনে হবে। সেখানে কি নেই? ফ্লাইওভার আছে, এলিভেটেড এক্সপ্রেসওয়েজ আছে, আর সব কিছু আছে ওখানে। আর এই সব কিছু এই রাজাপাকসেরা করেছিলেন উচ্চ সুদে ঋণ নিয়ে, অর্থাৎ জনগণকে পথে বসিয়ে। আর 2022-এ তারা যে সিচুয়েশনে পালিয়ে গেলেন, তখন দুর্ভিক্ষাবস্থা চলছিল শ্রীলঙ্কায়, খাদ্যাভাব, জ্বালানির অভাব, ঔষধের অভাব, মানুষ ঔষধ পাচ্ছিলেন না, এমন দুর্দশা চলছিল শ্রীলঙ্কার মানুষের, রাজধানীর মানুষের বেশিরভাগ। তো আর এর মূল্য রাজাপাকসেরা দিয়েছে, চরম মূল্য দিয়েছে। তো হাসিনারাও এই মূল্য দিয়েছে, শেখ মুজিবের পরিবারও এই মূল্য দিয়েছে। শেখ মুজিবের পরিবারটিও বাংলাদেশে উল্লেখ করবার মতো একটি পরিবার ছিল একসময়, রাজনৈতিক গুরুত্ব তাদের অন্যরকম ছিল, বাট একই ভাগ্য তারা বরণ করেছে রাজাপাকসেদের মতো। মানুষ এখন তাদের মিউরলে, তাদের মূর্তিতে, তাদের ছবিতে থুতু ফেলে, প্রস্তাব করে। কেন? যাদেরকে একসময় মানুষ মাথায় করে রাখত, তাদেরই কারণে। তারা নিজেরাই এই পরিস্থিতি তৈরি করেছিল, আর তারা নিজের সৃষ্টি করা পরিস্থিতির শিকার হয়েছে। আগামী দিনের শাসকদের জন্য বলছি, তারাও যদি এটি খেয়াল রাখে যে আমরা যদি অন্যায়ভাবে ক্ষমতা এক্সারসাইজ করবার চেষ্টা করি, গণতন্ত্রকে কক্ষিগত করবার চেষ্টা করি, জনগণকে ধোঁকা দেবার চেষ্টা করি, আমরা যদি আচরণে হিপোক্রিটিক্যাল হয়ে উঠি, তাহলে আমাদের পরিণতি এরকমই হবে। কেউ বাঁচাতে পারবে না। আজ পর্যন্ত কোনো স্বৈর শাসককে কেউ বাঁচাতে পারেনি। সাদ্দামকে কেউ বাঁচাতে পারেনি, গাদ্দাফিকে কেউ বাঁচাতে পারেনি, ফিলিপিন্সের মার্কোসকে কেউ বাঁচাতে পারেনি। আসলে বাঁচানো যায় না, তাদের পরিণতি এরকমই হয়, আগে আর পরে, সুনার লেটার। তো এটি হতেই হবে। সো প্রিয় দর্শক, এইটুকুই ছিল শেয়ার করবার এই ভিডিওতে। ধন্যবাদ পাশে থাকবার জন্য। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে।